আসবে আমি বলছি সে আমাকে শুরু করি তাহলে ল্যাপ্লাসের আসলে জন্মটা যদি করতে হয় তাহলে জন্মটা কিন্তু এই যাবে এটা কিন্তু আমরা সবাই জানি যেটা হলো লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। আমরা জানি যে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমে আমাদের যে ইকুয়েশনগুলো বা আমাদের লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের যে সিগন্যালটা এর আকারটা কিন্তু হলো মানে ডিফারেনশিয়াল, মানে এই ইকুয়েশনগুলোর আকারটা কিন্তু ডিফারেনশিয়াল। লিনিয়ার টাইম না খুব ভালো করে স্পষ্ট করে বল। হ্যাঁ এটা তো আমার টপিক না রে, এটা তো আগে পড়ে আসছে লিনিয়ার ইনভেরিয়েন্ট। ওগুলো না বুঝে দিলে মানে এটা বোঝা লাগবে না কিছু, জাস্ট এটা বলতে এটা তো যে ইকুয়েশনটা ছিল এরকম এই কথা দিতে বলে মিটার এরকম ছিল। ধর কথা কথা এইরকম ইকুয়েশন ছিল আর কিছু না, ওখানে ওটা বোঝানোর কিছু না। আমি যেটা বলছি আজগু শোন এদের সঙ্গে আমাদের সঙ্গে কথা বলতে এখন আমরা এই স্টুডেন্ট বেচা যেভাবে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের যে ইকুয়েশনগুলো এগুলো হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা জানি একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা নর্মালি সলিউশন করতে চাই তাহলে সেটা কিন্তু খুব কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করা হয়। কারণটা হলো যখন আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তখন এই যে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তখন একটা জেনারেল অ্যালজেব্রিক ইকুয়েশন বা ফাংশনে কনভার্ট হয়। তো আমরা নর্মালি একটা জেনারেল যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে ওটাকে আমরা খুব ইজিলি তার ক্যালকুলেশন করতে পারবো। এই কারণে মূলত যেটা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আসলে আর কিছুই নয়, এটা হলো এমন একটা মেথড যে মেথডের সাহায্যে আমরা কি করি এইরকম আমাদের হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে আমরা জেনারেল অ্যালজেব্রিক ফাংশনে বা ইকুয়েশনে কনভার্ট করি। আমাদের হিসাব মানে ক্যালকুলেশন যাতে ইজি হয় এই জন্য। তো এখানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মেইন বিষয়টা কি সেটা আমরা বুঝবো যে আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কখন হচ্ছে বা কি করলে কি হচ্ছে। আমরা ধরে নিলাম যে আমাদের কাছে একটা ফাংশন আছে, সাপোজ আমাদের কাছে একটা ফাংশন আছে f অফ t। এই ফাংশনটা হলো আমাদের টাইম ডোমেইন ফাংশন। এখানে আমাদের ফাংশনটা কিন্তু f অফ t, তার মানে এটা টাইমের রেসপেক্টে এই ফাংশনটা, তার মানে এই ফাংশনটা হলো আমাদের একটা টাইম ডোমেইন ফাংশন। এই ফাংশনটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা l দ্বারা প্রকাশ করি। l হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের অপারেটর। যেরকম আমরা জানি ddx এটা হলো আমাদের ডিফারেনশিয়াল অপারেটর, ঠিক সেরকম l হলো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিন্তু অপারেটর। এই l কি করে, l জাস্ট এইরকম একটা টাইম ডোমেইন ফাংশনকে যদি আমরা l এর ভিতর দেই, l সেটাকে কি করে, সেটাকে ফ্রিকোয়েন্সি মানে এই টাইম ডোমেইন ফাংশনটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশনে জাস্ট কনভার্ট করে দেয়। এর কাজ জাস্ট এতটুকু, আর কোনো কাজ নেই। তাহলে যেহেতু এটা একটা অপারেটর, এখানে যদি আমরা টাইম ডোমেইনের কোনো ফাংশন দেই ওটা জাস্ট ধরে থাকে ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশনে কনভার্ট করে দিই। তো আমরা এটাকে l দ্বারা প্রকাশ করতে পারি অথবা এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হলো যদি আমাদের ফাংশনটা f অফ t হয়, এখানে আমরা ক্যাপিটাল F যদি লিখি এবং এখানে যদি s লিখি, এই কথাটার মিনিংও হইল যে এই f অফ t ফাংশনটাকে কি করছে ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করে দিচ্ছে। মানে এখানে l এর ভিতর লিখলে যে মিনিং, এখানে f অফ s লিখলে ঠিক একই মিনিং। তাহলে এই জিনিসটাকে আমরা f অফ s দিয়েও লিখতে পারি। তাহলে f অফ s যদি দেওয়া থাকে এটা আমাদের বোঝাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আর f অফ t। আচ্ছা s মানে কি? s মানে এখানে হলো তো এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের s হলো তোর কমপ্লেক্স মানে এটা একটা প্যারামিটার। এক কথা শেষ, s হলো তোর একটা প্যারামিটার। এই বিষয়টা যদি জানেন মানে ডিটেইলস মানে ভালোভাবে বুঝতে গেলে আমাদের এই জায়গাতে হবে। আমরা যখন ফুরিয়ার করছিলাম, ফুরিয়ারের এক্সপোনেনশিয়াল আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার -j ω t dt f অফ t dt। এটা কি ছিল? এটা ছিল আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের আমাদের এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এখানে এই যে j ওমেগা, এই j ওমেগাকে বলা হচ্ছে s মানে হলো এই j ওমেগা, বুঝতে পারছি? তাহলে এটা একটা হলো কমপ্লেক্স অপারেটর যার ভ্যালুটা হবে আমাদের কি j ওমেগা। তাহলে এটা যদি আমরা যদি এইভাবে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, অথবা এটাকে এইভাবে লেখা যায় যে f অফ t যদি আমার একটা ফাংশন হয় এটাকে আমরা লিখতে পারবো এটা মানে হলো তোর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t, এটা ইকুয়াল। এখন এটা আমাদের একটা ইকুয়েশন আছে,
ইকুয়েশনটা হলো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st f অফ t তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে যদি আমাদের একটা টাইম ডোমেইন ফাংশন f অফ t হয়, এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t ইকুয়াল টু হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন অফ f অফ t e টু দি পাওয়ার মাইনাস st dt। এখানে এই e টু দি পাওয়ার st এটার একটা বিষয় আছে। এই e টু দি পাওয়ার st এটা বলা হচ্ছে এটা হলো কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল একটা টার্ম, যেটা কোনো একটা ফাংশনের সাথে গুণ করলে ওই ফাংশনের আমাদের মানে আউটপুটের কোনো চেঞ্জ হয় না। আউটপুটটা f অফ t থাকলে যেরকম আউটপুটটা হয়তো e টু দি পাওয়ার মাইনাস st যদি গুণ করি আউটপুটটা ওই রকমই হবে, কিন্তু পার্থক্যটা হলো e টু দি পাওয়ার st যদি আমরা গুণ করে দেই আউটপুটের সাথে জাস্ট একটা কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস st এটা যদি আমরা মানে গুণ করে দেই কোনো ফাংশনের সাথে, ফাংশনে কিন্তু আমাদের আউটপুটের মানে ইনপুটে যা আগে আউটপুট আসার কথা ছিল তাই আসবে, কিন্তু জাস্ট এটা অ্যাড করে দিলে একটা কনস্ট্যান্ট বের হয়। সেটা আমাদের এই লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের মানে ইনপুট এবং আউটপুটের ক্যারেক্টারিস্টিক্সটাকে মেইনটেইন করে। বা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের আমাদের ইনপুট এবং আউটপুটের যে ক্যারেক্টারিস্টিক ছিল সেখানে কিন্তু ইনপুটে যা দিতাম আউটপুটে আমাদের মানে ইনপুট থেকে আউটপুট যেটা আসতো জাস্ট ওগুলো কি হতো একটা করে কনস্ট্যান্ট অ্যাড হতো। যাই হোক এই বিষয়টা একটু মানে আমাদের দেখা লাগবে, এটা তো অন্য টপিক ছিল, এটা একটু দেখলে মানে এই বিষয়টা আমাদের কম বেশি আরে যাই হোক এটা এই পাশে ছিল ওই পাশে ছিল তাই তো একই কথা না, এটা এই পাশে এটা এই পাশে একই তুই যেটা বলতে চাইলে যে এটা ছিল f অফ t এটা l মানে লিনিয়ার ট্রান্সফরমেশন অফ s, তাই তো আমি এটা এই পাশে লিখছি ওই পাশে না, তখন কিন্তু ইনভার্স হবে। আচ্ছা তো কোনো বিষয় না, আচ্ছা কি রকম ইনভার্স হবে? ইনভার্স হবে না, কারণ এটা তো আরে আমাদের সূত্রটা হলো এই। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে কোনো একটা ফাংশনের সাথে আমাদের e টু দি পাওয়ার মাইনাস st যদি আমরা গুণ করে দিই তাহলে ফাংশনের আউটপুটের কোনো চেঞ্জ হবে না, জাস্ট একটা কনস্ট্যান্ট অ্যাড হবে। তাহলে এটা আমরা অ্যাড করলে আমাদের ফাংশনের আউটপুটে কোনো পরিবর্তন হলো না। এটাই হলো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মেইন সূত্র। কোনটা? এইটা আরে এইটা হলো তোর মেইন সূত্র রে। এখান থেকে এখন যত ল্যাপ্লাস ট্রান্সফর্মের যত বিষয় আছে তো আমার আমি তো একটা বলতেছি না, আমি বলতেছি যে কি বলতেছি ইকুয়াল মাইনাস st একটা কনস্ট্যান্ট হিসেবে এটা বুঝতে গেলে তো লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম আগে যাবে। আমি তো আরে ভাই বাস্তব যেটা আমি কোথা থেকে আসলো এই বিষয়টা বুঝাইলাম, আমি তো অত ডিটেইলস অঙ্ক যদি করতে পারি সেই সিনারি ও আটা তাহলে তো আমি যেটা বললাম যে কোনো একটা ফাংশন যদি আমাদের f অফ t হয় তাহলে এটা থেকে আমরা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে যেটা পাবো সেটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম f অফ t ইকুয়াল টু আমরা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার st f অফ t dt। এখন এখানে দুইটা বিষয় আছে। এই ফাংশনটা আমাদের দুই ধরনের হতে পারে, একটা হলো বাইলেটারাল আর একটা হলো ইউনিলেটারাল। তো বাইলেটারাল যেটা ওইটা আমাদের নরমালি কাজে লাগে না, সুতরাং আমি ওটা নিয়ে অত পেশা বেশি করতেছি না। আমাদের যেটা লাগবে সেটা হলো ইউনিলেটারাল যে ফাংশনটা সেটা। যদি এটা ইউনিলেটারাল হয় তাহলে সব কিছু সেম থাকবে, জাস্ট আমাদের ইন্টিগ্রেশনের লিমিটকে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছি কথাটা? তাহলে আমি ধরে নিলাম আমাদের ম্যাক্সিমাম বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে তার 95% অঙ্ক দেওয়া আছে ইউনিলেটারাল দিয়ে। 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ 0 থেকে ইনফিনিটি। সুতরাং বাইলেটারাল নিয়ে অত আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। তাহলে যদি এটা ইউনিলেটারাল হয় তাহলে এই সেম জিনিসটা সব ঠিক থাকবে, জাস্ট এখানে কি হবে আমাদের লিমিটটা মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে e টু দি পাওয়ার মাইনাস st f অফ t dt। বুঝতে পারছি এতটুকু? নিচেরটা কি ফাংশন বললেন? হ্যাঁ নিচেরটা বললেন এটা 0, উপরেরটা কি আর নিচেরটা? এটা ইনফিনিটি। মানে না যে বাইলেটারাল এটা হলো বাইলেটারালের জন্য আর এটা হলো ইউনিলেটারালের জন্য। তো আমাদের বইয়ে যেগুলো অঙ্ক দেওয়া আছে 95% অঙ্ক দেওয়া আছে এটা। আচ্ছা লিটারাল মানে বুঝলাম না, মানে একটু যদি হালকা মানে এটা তো হলো মানে ডাবল মানে টু সাইড ফাংশন আর ওয়ান আচ্ছা সাইড। মানে মত হলো মাইনাস ইনফিনিটি থেকে 0 আর 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ তো এটা হলো টু সাইড আর ওয়ান সাইডের একটা কনসেপ্ট বইয়ে দেওয়া আছে, একটু দেখে নিস, দেখলে হয়তো বুঝতে পারবে। তো আমাদের যেহেতু এটা নিয়ে কাজ তাহলে আমাদের এইটা নিয়ে আমরা মেইন কাজ করব।
তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক সূত্র হলো এটা। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক সূত্র। এবার আমরা কিছু জিনিস, এই জিনিসগুলো একটু নোট করে পারলে মিলে নিয়ে খুব উপকার হবে। সেটা হলো বেসিক কিছু সূত্র, এগুলো অবশ্যই আমাদের থ্যাংক ইউ। এই বেসিক সূত্র অনুযায়ী আমাদের আর কি এখানে মেইন কাজগুলো হবে। হ্যাঁ, না লেখা থাকলেও মানে আমার লেখা না হলেও এই সূত্রগুলো বললে একটু লিখে নেব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এগুলো সূত্র, এগুলো একটা প্রশ্ন করেছে কেমন। তাহলে 2 ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি t হয় তাহলে এটা হবে 1 ডিভাইড বাই s স্কয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আচ্ছা আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে আমার লিখতে সুবিধা হবে। মানে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে লিখতে কিন্তু সূত্র কি সেকেন্ড ব্র্যাকেটে আছে? আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আর কি মেইনলি রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আচ্ছা লিখলে হবে। তাহলে এটা সূত্র হলো a তাহলে বর্গমূল করলে s টু দি পাওয়ার a প্লাস 1। শোন, ওই সূত্রগুলোর নোটটা দিয়ে দিই, সেগুলো লিখতে ভাই s প্লাস n আর e টু দি পাওয়ার a t, এর সূত্র হলো 1 ডিভাইড বাই s মাইনাস a। e টু দি পাওয়ার মাইনাস a t, এর সূত্র হলো 1 ডিভাইড বাই s প্লাস a। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin a t, এর সূত্র হলো a ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos a t, এর সূত্র হলো s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। 8 নম্বর l sin a হাইপারবোলিক a, এর সূত্র হলো a ডিভাইড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে কিন্তু এই দেওয়া আছে, তাহলে হাইপারবোলিক। কি ওটা? হাইপারবোলিক যদি h থাকে জাস্ট এই সূত্র মানে a t যদি হয় তাহলে এখানে হবে s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। এই 9টা সূত্র জানলে আমাদের জন্য এই 9টা সূত্র দিয়ে পুরো ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে। যারা এর বাইরে অনেক সূত্র থাকতে পারে, ওগুলো সবগুলো হলো পাঁচ সামারি হলো মানে যাই হোক না কেন এগুলো দিয়ে সব করা ল্যাপ্লাস ট্রান্সফর্ম মাঝে বেশি আমাদের বেসিক বিষয়। 3.6 কথা শোন, এগুলো গেল আমাদের বেসিক সূত্র। এখন দেখ এই বেসিক সূত্রগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা ম্যাক্সিমাম অঙ্ক করতে হবে। সাপোজ ধর এখন যদি আমাদের অঙ্ক এরকম থাকে, সাপোজ তো বললো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 3t, যদি এটা বলে তাহলে এটা কি হবে? এটার आंसर হবে না a ডিভাইডেড বাই a মানে কিন্তু এখানে 3, কথা শুন ভাই, a মানে কিন্তু এখানে 3, তাহলে এখানে কি হবে? s স্কয়ার প্লাস 3 করে ঠিক আছে। যদি এরকম হয়, যদি এরকম হয় ধর e টু দি পাওয়ার বলছে -5t, তাহলে এটার आंसर কি হবে? আমরা জানি সূত্র কি 1 ডিভাইডেড বাই s মাইনাস a, তাহলে এখানে যা -5 আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল প্লাস মাইনাস। এই আসলে বইয়ের অঙ্ক লেখ, বইয়ের অঙ্ক লেখ, এটা বইয়ের অঙ্ক লেখা হবে না। তাহলে এটার आंसर যদি এই রকম যদি ছোটখাটো কোনো ফাংশন দেওয়া থাকে জাস্ট আমরা ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আচ্ছা এটা ছোটখাটো ফাংশন। আচ্ছা এই থাকো এটা যে 3 ইনভার্স মাইনাস 5 থেকে বললি 1 প্লাস s প্লাস a না, তাহলে প্লাস মাইনাস মাইনাস হলো না, s মাইনাস 5 এটা সূত্র s প্লাস এর সূত্র হলো 1 ডিভাইডেড বাই s মাইনাস a, এটা হলো মেইন সূত্র। এখানে আমাদের মাইনাস a আছে না, এই মাইনাস আর এই মাইনাস a মাইনাস প্লাস a আছে, মাইনাস এর প্লাস। ও বুঝছি আমি মাইনাস এখন কয়টা বইয়ের মধ্যে এই বুঝতে পারছি। এখন দেখ এটা গেল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক কথাবার্তা, মানে সরাসরি কথা। এখন আমরা যেগুলো শিখবো এগুলো হলো মেইন। আচ্ছা এখন কথা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমি যতটুকু বুঝছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের অঙ্ক করতে গেলে আমাদের 6টা প্রপার্টি একবারে মুখস্থ থাকতে হবে। 6টা। যদি 6টা প্রপার্টি আমরা যদি বুঝতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্মের, আমার মনে হয় না যে কোনো অঙ্ক 8টা আচ্ছা অথবা খুব কঠিন অঙ্ক ছাড়া 8টা হবে না। প্রপার্টিগুলো। এখন কথা হলো প্রপার্টিগুলো আমরা আচ্ছা
প্রপার্টিও শেষ, আমাদের কিন্তু ক্লাসও শেষ। এবং প্রপার্টি শেষের কিন্তু আমি সময় লাগবে। প্রপার্টিস স্যারের ক্ষমতা নাই করে একটা শব্দ করে তিনটা আছে না, তিনজন করে তিনটা করে নিলেই চলে, তিনটে দিলে আচ্ছা দেখ, আমরা এখন প্রপার্টিগুলো দেখব। আমাদের সর্বপ্রথম যে প্রপার্টিটা লাগবে সেটা হলো লিনিয়ার প্রপার্টি, মানে লিনিয়ারিটি প্রপার্টি। তো লিনিয়ারিটি প্রপার্টিটা কি বলছে? বলছে যে আমাদের যদি একটা ফাংশন f অফ t, এটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর f অফ s পাই, সাপোজ আমাদের একটা ফাংশন দেওয়া আছে টাইম ইনভেরিয়েন্ট ফাংশন f অফ t দেওয়া আছে, এটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা ধরে নিলাম যে f অফ s পাই। তাহলে আচ্ছা, এটা যদি একটা ফাংশন হয়, এখানে আমরা ধরি এটা পাই। যদি আবার আরেকটা ফাংশন দেওয়া থাকে f অফ 2t, এটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এখানে আমরা কি পাবো? f অফ 2s পাবো। এখন লিনিয়ারিটি যে প্রপার্টিটা বলছে, ওরা বলছে যদি এটার সাথে একটা কনস্ট্যান্ট এবং এটার সাথে একটা কনস্ট্যান্ট দিয়ে এটাকে আমরা যোগ করি, তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটাও ঠিক সেম ভাবে যোগ হবে এবং এর সাথে একটা কনস্ট্যান্ট, এর সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। তার মানে এটা বলছে যে যদি একটা ফাংশন এটা ইকুয়াল টু এটা হয়, আরেকটা ফাংশন যদি এটা ইকুয়াল টু এটা হয়, দেন আমাদের যেটা হবে সেটা হলো আমরা ধরে নিলাম এটার সাথে আমরা একটা কনস্ট্যান্ট c1 অ্যাড করলাম, করার ফলে এটা কি হলো? f1 অফ t প্লাস এটার সাথে একটা কনস্ট্যান্ট c2 অ্যাড করলাম, তাহলে এটা হলো কি? f2 অফ t। তাহলে এটার লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা হবে সেটা হবে আমাদের c1 f1 অফ s প্লাস c2 f2 অফ s। অথবা এখানে দেখে মনে হচ্ছে কেমন জানি দেওয়া কিছু, এই বিষয়টা আমি জাস্ট অন্যভাবে বোঝাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। বিষয়টা কিন্তু একই মিনিং একই। আমরা সবাই জানি যখন আমরা ডিফারেন্সিয়েশনের অঙ্ক করছিলাম তখন আমরা এই টাইপের ডিফারেন্সিয়েশন হোক, ইন্টিগ্রেশন হোক, লিমিট হোক, সবগুলোর কিন্তু একই কথা বলছিল। সাপোজ এইরকম যদি আমরা এরকম একটা সূত্র দেখছিলাম যে u প্লাস মাইনাস v প্লাস মাইনাস w যতগুলো ফাংশন থাকে না কেন, আমরা কি করতে পারবো? সবগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি আমরা ddx অপারেটরটা লাগিয়ে দিতে পারবো। এটা আমাদের একটা প্রপার্টি ছিল। তাহলে এটা আমরা লিখতে পারবো ddx u প্লাস মাইনাস ddx v প্লাস মাইনাস ddx w। এই সেম জিনিসটাই হবে। আমরা কেমনে কি করছে না করছে ওদের হিসাব, কিন্তু মেইন কনসেপ্টটা হলো এইটার এটা একই জিনিস। মানে ওরা বুঝাইছে লিনিয়ারিটি প্রপার্টিতে আমাদের যদি একটা ফাংশন যদি মোর দ্যান মানে ওয়ান ফাংশন থাকে, যদি একটা ফাংশনের লিনিয়ার মানে লিনিয়ার ট্রান্সফরমেশন এটা হয়, আরেকটা যদি এটা হয়, তাহলে যতগুলো আমাদের ওখানে ফাংশনের লিনিয়ার ট্রান্সফরমেশন করতে হবে আমরা প্রত্যেকটার সাথে এই এল অপারেটরটা লাগাই দিতে হবে। তার মানে তাদের ইন্ডিভিজুয়ালি আমাদের কি করতে হবে? লিনিয়ার ট্রান্সফরমেশন। না না, প্রুফের দরকার নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে এই বিষয়টা আরো বেশি। আচ্ছা, বিগত সালে কোশ্চেন সলভ করছিলি কি? বিগত সালে কোশ্চেন সলভ করছিলি? এ ভাই আমার লেকচারের ভিতর সব বলে দিই। প্রুফ আছে নাকি না? না, প্রুফ না। বিগত সালে দেখেন যে ম্যাথে আসে থিওরিটি 6 থেকে 7টা দেখ আমি যেগুলো করাচ্ছি এই দেখ এই বিষয়টা একটা উদাহরণ দিই তাহলে আরো বেশি ক্লিয়ার। এই প্রপার্টিটা বই থেকে অঙ্ক করে দিই। বইয়ের অঙ্ক না, আমি আমার মতো করে একটা এক্সাম্পল দিচ্ছি, বইয়ের সাথে মিলে যাবে, সমস্যা নেই। মানে বইয়ের সাথে হুবহু মিলবে না, কিন্তু এই টাইপের অঙ্ক। আমি বইয়ের অঙ্কই তো সাথে দিলে বলছি। আরে ভাই একই কথা, আমি তো বই আর ওখানে দেখি বইকে দে। দেখ মনে কর এই বিষয়টা হলো এরকম। তো বলছে লিনিয়ার ট্রান্সফরমেশন অফ বলছে e টু দি পাওয়ার -5t প্লাস বলছে t স্কয়ার প্লাস sin ধর 5। তো এটা একটা অঙ্ক বলছে লিনিয়ার ট্রান্সফরমেশন অফ এইটা। তাহলে এই জায়গাতে আমাদের কি করতে হবে? লিনিয়ারিটি প্রপার্টিটা ইউজ করতে হবে। তাহলে এইটার সাথে এটাকে একটু কম্পেয়ার করি। তাহলে এইটা একটা অপারেটর, এটা একটা অপারেটর। তাহলে এটা আর এটা যদি সেম হয় তাহলে আমরা কি লিখতে পারবো? a লিখতে পারবো e টু দি পাওয়ার -5t প্লাস l লিখতে পারবো আমরা t স্কয়ার প্লাস l লিখতে পারবো আমরা sin 5t। এখন আমরা বেসিক যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করলে আমাদের কাজ হবে। তাহলে এখানে আমরা কি জানি? e টু দি পাওয়ার -8t, তাহলে e টু দি পাওয়ার -8 প্লাস 5 এ 1 ডিভাইড বাই তাহলে s প্লাস এখানে হবে আমাদের 5। তাহলে এখানে আমাদের কি হবে? t টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে ফ্যাক্টরিয়াল আমাদের কি হবে? n ফ্যাক্টরিয়াল, তার মানে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে s টু দি পাওয়ার n প্লাস 1। তারপরে কি হবে? sin 5
ঠিক, তার মানে sin a সূত্র, তাহলে 5 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 5 এর উপর s, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে 1 ডিভাইড বাই s প্লাস 5 প্লাস 2 ডিভাইড বাই s কিউব প্লাস 5 ডিভাইড বাই s স্কয়ার প্লাস, এটা হলো লিনিয়ার ডিফারেন্স। এটা তো লিনিয়ার প্রপার্টি ইউজ হলো কোথায়? ওই যে খালি ইন্ডিভিজুয়ালি আমরা ক্যালকুলেশন করে দিলাম, ওটাই লিনিয়ার, ওটাই f1s লিখলা f2s লিখলা, ওইটা ওভাবে ওই জন্য তো আমি আমার মতো বলে দিলাম। এটা হলে কি আছে এইভাবে না বইয়ে অন্যভাবে? বইয়ের অঙ্ক গুরুত্ব দিই, বইয়ের অঙ্ক গুরুত্ব দিই। বইয়ের একটা অঙ্ক করে দাও। আরে এটা বই নিয়ে পাগল আছে, এখানে বইয়ে এরকম নাই রেখে গেছি যে সেলস অফ স্কেল প্রপার্টি, এগুলো তো গুরুত্বপূর্ণ না, সেগুলো আমরা শিখে রাখতেছি মানে এটার মূল কনসেপ্টটা হলো এটা, যদি আমাদের একটা ফাংশন f অফ p হয়, সাপোজ আমাদের একটা ফাংশন f অফ p দেওয়া আছে, এই ফাংশনটা যদি আমরা লিনিয়ার ট্রান্সফর্ম করি, করার পর যদি আমরা f অফ s পাই, কোন একটা ফাংশন আমাদের f অফ p ছিল, সেটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এবং সেটা যদি f অফ s হয় রেজাল্টটা, তাহলে বলা হচ্ছে যে তোমার হলো চেঞ্জ অফ স্কেল প্রপার্টিতে বলা হচ্ছে যদি এখানে আমাদের f অফ p পরিবর্তে আমাদের f অফ যদি at থাকে, মানে এখানে যা ছিল f অফ p, এখানে যদি f অফ p পরিবর্তে আসছে আমাদের f অফ at থাকে, তাহলে আমাদের টাইম অফ স্কেল প্রপার্টি অনুযায়ী এটা হবে আমাদের 1 ডিভাইডেড বাই অফ a f অফ s ডিভাইডেড বাই চেঞ্জ অফ মানে স্কেল প্রপার্টি। অর্থাৎ খালি মেইন বিষয়টা হলো যদি ভিতরে আমাদের কোনো সহগ থাকে জাস্ট ওটা 1 ডিভাইড বাই হয়ে যাবে এবং আমাদের s এর নিচে আছে, এতটুকু বুঝলে আমাদের হয়ে যাবে। এখন দেখ এটার একটা যদি আমরা উদাহরণ দেই, তাহলে উদাহরণটা হলো এইরকম, সাপোজ ধর তো বলা হলো যে ল্যাপ্লাস sin a, তাহলে এটা কিন্তু তোর এই চেঞ্জ অফ স্কেল প্রপার্টিতে করা, যদিও আমরা এটা জানি, এটা সূত্র কি জানি, এটা জানি a ডিভাইড বাই s স্কয়ার প্লাস s প্লাস, কিন্তু এটা যদি আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টিতে করি তাহলে কিন্তু সেম জিনিসটা আসবে, আমরা সেটাই দেখব। যদি প্রপার্টি অনুযায়ী করি তাহলে এখানে কি হবে sin a, তাহলে এখানে হওয়ার কথা কি 1 ডিভাইড বাই a f অফ s ডিভাইডেড বাই a, তার মানে এই সূত্রে যেখানে s ছিল এখন কি হবে, যেহেতু ফাংশনের নিয়ম অনুযায়ী আমাদের s এর যখন আমাদের p ছিল তখন জাস্ট s ছিল, যখন আমাদের at ছিল তখন কিন্তু s ডিভাইডেড বাই a, তার মানে যে যে জায়গা s আছে ওই জায়গা জাস্ট s ডিভাইডেড বাই a, আর এই জায়গাগুলো আমাদের হয়ে যাবে 1। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের যেহেতু s নাই তার মানে 1 ডিভাইড বাই, এখানে s আছে মানে কি এখন s আর থাকবে না, s ডিভাইডেড বাই a তারপরে স্কয়ার করতে হবে প্লাস এখানে আমাদের s নাই তার মানে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি অনুযায়ী চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা কি বলছে আমাদের 1 ডিভাইড বাই a হবে, তারপর ফুরিয়ার s ডিভাইড বাই a হবে, অর্থাৎ এই ফুরিয়ারের যে আমাদের রেজাল্টটা এটা না, এই রেজাল্টের যে জায়গাতে আমাদের s আছে ওই জায়গাতে এখন s না হয়ে আমাদের s ডিভাইড বাই a হবে, আর যেহেতু এগুলোতে s নাই তাহলে এগুলো 1 হবে, এগুলো তো আমাদের কনস্ট্যান্ট, এটা তো কোনো ক্যালকুলেশন হবে না। এর ফাংশনের ধর্মটা কি আমরা এরকম একটা জানি না, সাপোজ f of x equal to 3x cube plus 5, আমরা যদি f of 2 মান বাইর করি 5 এর কোনো চেঞ্জ হয় ওই সেম কথা, তাহলে এখানে কি হবে 1 ডিভাইড বাই a, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি উপরে যাবে a স্কয়ার নিচে হবে a স্কয়ার প্লাস এটা, তাহলে উপরে থাকে a নিচে থাকে a স্কয়ার প্লাস, তাহলে একই জিনিস, তাহলে আমরা সূত্র দিয়ে যেটা করলাম চেঞ্জ অফ স্কেল প্রপার্টি দিয়ে সেম জিনিস বুঝতে পারছি, এটা হলো আমাদের চেঞ্জ অফ স্কেল। আচ্ছা আরেকটা एग्जांपल না, এখান থেকে বেশ কয়েকটা অঙ্ক বইয়েরও আছে, বইয়ের হলো एग्जांपल 9 পয়েন্ট মেবি 8 কি 9, বইয়ের एग्जांपल 9.8 কি 9, ওখানে এখানে এই প্রপার্টিতে অনেক অঙ্ক, এরকম একটা অঙ্ক আছে বইয়ে sin t cos sin t cos t তে দেওয়া আছে, দেখ থাকার কথা एग्जांपल 9.10 ঠিক আছে 612, দেখ এখানে এই টাইপের অঙ্ক আছে cos স্কয়ার 2b আছে
এইটা বুঝে তারপরে এগুলো করে দেবো। আরেকটা উদাহরণ দিলে বুঝতে হবে, cos স্কয়ার 2d আছে, cos কিউব 3d আছে, বা এই টাইপের জিনিসগুলো আছে এখানে। ওটা কি লিখছিস সাইন কি sin t cos t এটা হলো এই প্রপার্টিটা থেকে। তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো এটার আমাদের কি বলছে এটা নির্ণয় করতে হবে। এখন দেখ এটা কিন্তু ইনটু আকারে আছে, তাহলে ইনটু আকারে যদি থাকে আমরা কিন্তু ল্যাপ্লাসের কোনো সূত্র জানি না, যে দুইটা জিনিস আমাদের ইনটু আকারে থাকলে তার কোনো সূত্র কিন্তু আমরা শিখি না। এই জন্য আমাদের কি করতে হবে, এই জাতীয় যদি ফাংশন থাকে তাহলে আমাদের এটাকে একটা ফাংশন আনার চেষ্টা করতে হবে, হয় এরকম বানাইতে হবে, সাপোজ ধর এরকম, বা ধর এরকম, মানে এক কথা শেষ একটা ফাংশন আনা হবে। ক্যালকুলেশন জানি না তাহলে একটা ফাংশন আনা লাগবে। যদি একটা ফাংশন আমরা আনতে চাই তাহলে এখানে sin, এখানে এর cos এ যদি আমরা একটা 2 নিই তাহলে আমরা সামনে একটা হাফ নিই, এর t জাস্ট ঠিক আছে, sin t cos t লিখছি। জায়গা খারাপ হয়ে গেছে। এই দেখ আমরা হাফ নিয়ে কি করলাম, 2 দ্বারা sin t cos t বানাইলাম, তাহলে এটা sin 2 এ হয়ে গেল। তাহলে এখানে হাফ, এখানে ল্যাপ্লাস, এখানে হলো sin 2t হয়ে গেল। তাহলে এখন দেখ এটা কি আমাদের a t না এবং a t এর মতো, তাহলে সূত্র আমরা দাও, তাহলে এখানে কি হবে হাফ। তাহলে এটা আমাদের কি থাকার কথা, উপরে আমাদের 1 থাকার কথা, নিচে এখানে আমাদের s, s এ a মানে কত 2, তারপরে a স্কয়ার প্লাস হিসাব পাতি করে যা হবে তাহলে এখানে হবে 2 দুগুণে 4, সরাসরি সূত্র দেবো জাস্ট আমি প্রপার্টিটা দেখার জন্য। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 4 উপরে গেল s স্কয়ার প্লাস এখানে হবে 4, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করে উপরে একটু এটা নাও ডিরেক্ট করে সূত্র অ্যাপ্লাই করে করতে চেষ্টা হবে। আসি বারবার কিন্তু সূত্রে আনলাম, কিন্তু সাইন অফ কি করতে গেলে তো আবার বারবার আনতে না, সেগুলো বারবার করে করা যায়। তাহলে এটা কাটবে। এরপর বইয়ের অঙ্ক, বইগুলো পাগল হয়েছে না, এটা হয়েছে। এরপর দেখ বইয়ের অঙ্ক আছে, এটা বইয়ের নাই, এটা বইয়ের অঙ্ক। দেখ cos কিউব t, বইয়ের অঙ্ক দেওয়া আছে cos কিউব 2t, cos কিউব 2t u অফ t। এই u অফ t থাকা না থাকা আগে কথা, ওটার মান 1 তো ওটা বাদ, মানে u অফ t এর মান 1, তার মানে ওটা থাকা আছে কথা, না থাকা এক কথা, ওটা বাদ। তাহলে আমাদের বলছে cos কিউব, এটার আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন চাইছে, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলছে। তাহলে এটা কি হবে, নরমালি তো আমরা এটার কোনো সূত্র জানি না, এখন পর্যন্ত যা লিখে দিয়েছি তার মধ্যে আমরা সূত্র জানার মধ্যে খালি জানি cos at, কিন্তু এটা আছে cos কিউব at। তাহলে যেহেতু সূত্র জানি না তাহলে আমাদের এটা কি করতে হবে, এটাকে আমাদের cos at আকারে আনতে হবে, মানে পাওয়ারটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে পাওয়ার ভ্যানিশ করতে গেলে আমাদের একটা সূত্র জানা আছে, সেটা হলো কি 4 cos cube a equal to 3 cos a plus cos 3। তাহলে এই সূত্রটা দেখ, এখানে আমাদের সবগুলো a হয়ে গেছে, cos a cos a। তাহলে আমরা কি করব, 1/4 নিয়ে আমরা কি করব, 4 দ্বারা গুণ করব। যদি গুণ করে দেই তাহলে এখানে 1/4 থাকলো। তাহলে এখানে আমরা যদি সূত্রটা করি তাহলে এখানে আমাদের কি লেখা যায় 3 cos a, তাহলে 3 cos a মানে হলো 2t প্লাস cos 3a, তার মানে 3 দুগুণে 6t। তাহলে এটা আমাদের যেহেতু দুইটা ফাংশন যোগ আকারে আছে, তাহলে আমরা প্রথমে একটা প্রপার্টি শিখছিলাম লিনিয়ারিটি, ওই প্রপার্টি অনুযায়ী দুটোকে সেপারেট করে দিতে হবে। তাহলে 1/4, তাহলে l 3 cos 2t প্লাস l cos 6t, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের 1/4 থাকলো, তাহলে এখানে আমরা 3 আমাদের থাকলো সহ, তাহলে আমাদের এখানে কি হবে হাফ, তারপরে এখানে আমাদের কি s/2 ডিভাইড বাই নিচে হবে আমাদের s/2, তারপরে স্কয়ার প্লাস এখানে আমাদের হবে, তারপরে এখানে হবে আমাদের প্লাস cos এর ক্ষেত্রে সূত্রের উপরে s আছে, তাহলে s যেখানে থাকলে এখানে s/s, তাহলে এখানে আমাদের কি হবে 1/a, তাহলে উপরে হবে আমাদের s/6,
এখানে হবে s ডিভাইড বাই 6 তারপরে স্কয়ার প্লাস এখন এটাকে ক্যালকুলেশন করে যা পাওয়া যাবে তাই এটা এখন হিসাব করতে করে যা পাওয়া যাবে তাই এই হিসাবটা আমাদের বুঝে গেছে cos দেওয়া আছে একই অঙ্ক তাহলে দেখ নরমালি যে এরকম কোনো অঙ্কের আমরা সূত্র জানি আমরা এখন পর্যন্ত যতগুলো সূত্র লিখে দিয়েছি এরকম কি কোনো সূত্র ছিল যেহেতু ছিল না এখানে আমরা এটাকে কি করে দিব এটাকে আগে আমরা sin a প্লাস b সূত্র করে দেব তাহলে এটাকে যদি sin a প্লাস b সূত্র করে দেই তাহলে এটা সূত্র কি sin a cos b প্লাস cos a sin b এখানে কিন্তু আমাদের t যেটা আছে এখানে যেটার সাথে t আছে ওটা কিন্তু ফাংশন আর বাকিগুলো শর্ত ওই ইউ কি বোঝাচ্ছে আরে u অফ t মানে হলো ইউনিট ফাংশন না মান 1 না ওটা লেখা আছে কোন না লেখা আছে কথা মান তো 1 এজন্য আমি প্রথমে বলছি এই কথা এখানে দেখ একটু এখানে দেখ এখানে কিন্তু আমাদের যেহেতু আমাদের t যেটার সাথে আছে ওটাই শুধুমাত্র এখানে ফাংশন মানে টাইম ডোমেইন যেটা আছে সেটাই তো আমাদের এখানে ফাংশন তাহলে এগুলো কিন্তু এখানে সহগ আকারে কাউন্ট বুঝতে পারছিস তাহলে সহগ আকারে কাউন্ট হলে ওটা তো কোনো ক্যালকুলেশন হবে না তাহলে এখানে আমরা এটা কিভাবে লিখতে পারি cos থিটা l sin ওমেগা t প্লাস sin থিটা l cos ওমেগা t এখানে আমরা এখন ডাইরেক্ট সূত্র করে করতে পারি বা স্কেল অফ চেঞ্জ প্রপার্টি দিয়েও করতে পারি তাহলে cos থিটা স্কেল অফ চেঞ্জ প্রপার্টি দিয়ে যদি করতে চাই তাহলে 1 ডিভাইড বাই কি হবে ওমেগা তাহলে 1 ডিভাইড বাই s ডিভাইড বাই ওমেগা তারপরে স্কয়ার প্লাস এখানে হবে sin থিটা এখানে হবে আমাদের s ডিভাইড বাই ওমেগা তারপরে স্কয়ার প্লাস 1 ক্যালকুলেশন করে যা পাবো তাই আগের লাইনটা তো কি লম্বা আগের না না ওটা ক্যালকুলেশন করে দিতে হবে না তো অনেক সময় নিচের আগেরটা বুঝি এটা ও আমি যেটা বললাম এখানে যেটা থিটা আছে এটা তো এখানে আমাদের ফাংশন না কারণ আমাদের এখানে প্রথমেই বলছি যে এটা টাইম যেটা সাথে থাকবে শুধুমাত্র সেটাই এখানে ফাংশন যেহেতু এটা ফাংশন না এটা সহগ আকারে পরিণত হচ্ছে তাহলে সহগটাকে সামনে নিয়ে নিলাম আর এটা আমার কাছে আচ্ছা এই গেল আমাদের স্কেল ওখানে একটা 1 ওমেগা হবে না কোনটা এখানে না ওমেগা এই পরেটা ডেরাইভেট করা যাবে তোর কাছে আচ্ছা দেখ মোটামুটি এইটা গেল আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টি দেখ বইয়ের আমাদের ইনক্লুড হলো না এইভাবে হোক মানে আমি বললে দেখবি যে মোটামুটি চলে আসবে দাদা এক কথা শোন বইয়ের মধ্যে যদি ইম্পর্টেন্ট কোনো প্রপার্টি থাকে তাহলে এটাই আছে সেটা হলো শিফট প্রপার্টি বা টাইম শিফটিং প্রপার্টি বা শিফট প্রপার্টি খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মানে এই প্রপার্টিটা খুব এই প্রপার্টিটা যেটা বলা হচ্ছে সেটা হলো যে যদি আমাদের f অফ একটা t ফাংশন হয় সেটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যদি পাই f অফ s এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ধরে পাইলাম f অফ s তাহলে আমাদের টাইম শিফটিং প্রপার্টি অনুযায়ী ট্রান্সফরমেশন অফ e টু দি পাওয়ার a t f of t equal to আমাদের এখানে যেটা হবে সেটা হলো f of s minus তাহলে একটু আমরা বুঝি আমাদের বলছে যে f of t যদি আমাদের একটা ফাংশন হয় সেই ফাংশনটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যদি f of s পাই তাহলে আমাদের টাইম শিফটিং প্রপার্টি অনুযায়ী আমাদের যদি সামনে e টু দি পাওয়ার কিছু থাকে এখানে a আছে বলে যে a থাকবে এমন কোনো কথা নেই 1 থাকতে পারে তখন 1টাই কিন্তু a মানে কিছু নেই e টু দি পাওয়ার t আছে তার মানে কিছু না থাকলে 1 আছে তখন 1টাই কিন্তু a তাহলে আমাদের টাইম শিফটিং প্রপার্টি অনুযায়ী যদি আমাদের e থাকে সামনে গুণ আকারে কোনো একটা ফাংশনের তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের যেটা হবে সেটা হলো আমাদের যেখানে আগে লিখতাম s সেখানে জাস্ট এখন s এর পরিবর্তন হয় s মাইনাস a তাহলে স্কেল অফ চেঞ্জ অফ স্কেল প্রপার্টির মতোই যেখানে আগে s ছিল তার পরিবর্তে আমরা s ডিভাইড বাই a লিখছিলাম ঠিক অনুরূপভাবে এখানে জাস্ট যেখানে s আগে ছিল সেখানে জাস্ট ওটা তুলে দিয়ে s মাইনাস a এটাই হলো আমাদের
টাইম শিফটিং প্রপার্টি এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টি। তো এটা আমরা দেখি, দুই একটা উদাহরণ দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হবো। সাপোজ একটা অঙ্ক দেওয়া আছে এরকম, বলছে e টু দি পাওয়ার 3t e টু দি পাওয়ার 3t বইয়ের সাথে তো টি মাইনাস টি নট দেওয়া আছে, টি প্লাস টি নট দেওয়া আছে। আরে ওরা টি দিয়ে প্রকাশ করছে, আমি অন্য দিন করে বলছি এর বইয়ে কি দেওয়া নেট থেকে নিছো তো, ওইটা হলো বই থেকে। এটা তো বুঝছি, সেটা ঠিক আছে, বোঝানো সিস্টেম তো অবশ্যই। আচ্ছা আমি এটা বুঝলাম না, তোদের কি প্রপার্টিটা দরকার না অঙ্ক করতে পারো? অঙ্ক করা দরকার। আমি যেভাবে বুঝাই তোরা অঙ্ক করতে পারলে ধরো নাকি? তোরা যদি এখন এই বিষয়গুলো এভাবে করিস তাহলে আমাদের এখানে ধর একটা অঙ্ক আছে। আচ্ছা ধর এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ধর e টু দি পাওয়ার 3t, ধর cos বলছে হাইপারবোলিক, ধর বলছে আমাদের 2t বা 5t। এটা একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক রে। দেখ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই বইয়ের বলতে পারে না বইয়ে আছে কিনা, তবে এই জাতীয় জিনিস আছে। বইয়ে এটা আছে কিনা জানি না, কিন্তু এই জাতীয় অঙ্ক আছে এবং অবশ্যই আছে। তাহলে দেখ e টু দি পাওয়ার 3t cos h of 5t, এটা আমাদের একটা অঙ্ক দেওয়া হবে। তাহলে আমাদের এখানে মানে যে সমস্ত অঙ্কতে আমরা ই দেখবো, আমাদের সর্বপ্রথম যেটা মাথায় আনতে হবে সেটা হলো এই টাইম শিফটিং প্রপার্টি। মানে যে অঙ্কতে ই আছে আর কোনো কথা নেই, ই দেখা মাত্রই কোনো ভাবনা চিন্তা ছাড়া আমরা এটা চিন্তা করি। তাহলে এটা যদি আমরা চিন্তা করি, এই প্রপার্টিটা আমাদের কি ছিল? এই প্রপার্টিটা আমাদের ছিল যে e টু দি পাওয়ার at f of t ইকুয়াল টু আমাদের ছিল f of s ডিভাইড s মাইনাস s। তাহলে দেখ এখানে e টু দি পাওয়ার at e টু দি পাওয়ার at, কিন্তু এর পরে যা আছে সেটাই কি আমাদের f of t নয়? তাহলে ওটার সাথে যদি আমরা এটাকে কনসিডার করি, তাহলে এখানে আমরা কি করতে পারবো? তাহলে এখানে f of t মানে কি? cos h of 5t না? এটার সাথে কম্পেয়ার করো, এটা e টু দি পাওয়ার a তে আছে, f of t মানে কি? তাহলে এটা f of t। তাহলে আমাদের নিয়মটা হলো আগে আমাদের f of t টাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বাই করতে হবে, তারপরে আমাদের টাইম শিফটিং প্রপার্টি অনুযায়ী যা হবে। বুঝতে পারছি কেন এটা করব? কারণ আমাদের এখানে দেখ সূত্রতে প্রথমে কিন্তু আমি এটা লিখছিলাম, প্রথমে লিখছিলাম f of t ইকুয়াল টু যদি আমাদের f of s হয়, তার মানে আগে আমাদের f of s বাহির করে নিতে হবে, তারপরে আমরা টাইম শিফটিং প্রপার্টি অনুযায়ী এটা লিখব। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? এটা হলো আমাদের f of t। তাহলে এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t যদি করি, তাহলে আমাদের এখানে কি হওয়ার কথা? এখন এখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো এখানে একটা সূত্র আছে, সেটা হলো cos হাইপারবোলিক আমাদের যদি t থাকে, cos হাইপারবোলিক যদি t থাকে, এটা সূত্র হলো e টু দি পাওয়ার it প্লাস e টু দি পাওয়ার মাইনাস it ডিভাইডেড বাই 2। এটা হলো সূত্র। যখন আমরা কমপ্লেক্স নাম্বার দহন করে তখন cos থিটা সূত্র দেখে দিই, e টু দি পাওয়ার i থিটা প্লাস e টু দি পাওয়ার সেম। বুঝতে পারছি? তাহলে এটা আমাদের একটা সূত্র আছে। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারবো? e টু দি পাওয়ার 5t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 5t ডিভাইডেড বাই 2। এটা লিখতে পারি না? এই যে সূত্র লিখে দিলাম cos এই যে ওই একই এই যে সূত্রটা cos এর সূত্র। মানে s স্কয়ার মাইনাস a স্কয়ার। এই বন্ধু তুমি যে বললে যে cos h at এর একটা সূত্র ছিল s বাই s স্কয়ার মাইনাস b স্কয়ার। ও যেটা সূত্র লিখে দিছিলাম, ওইটা না ওই সূত্র করলে ওটা আমরা এইভাবে করলে হবে, আমরা এইভাবে মানে করি, ওটা করলে হবে, সমস্যা নেই। এর যেহেতু একটা সূত্র জানি, আমরা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি যেটা দেখালাম, ওটাকে সূত্র করে করা যায় না। আমি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি যে এটা ভাঙে ভাঙে আছে, যখন সব কমপ্লিট হবে তখন আমি সূত্র করে দেয়, সমস্যা নেই। আরে প্লাস তুই তো সূত্র করে দে, কোনো সমস্যা নেই, সূত্র তো আমরা জানি, জাস্ট আমি বোঝাচ্ছি বিষয়গুলো, বোঝার জন্য মানে ভাঙে ভাঙে জানা থাকলে ভাই তুই যা বলিস তাই করিস। তাহলে এখানে আমাদের কি হবে? হাফ যেহেতু সহজ সামনে চলে আসবে, হাফের তো এখানে আমাদের কোনো ক্যালকুলেশন হবে না। তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে এটা যদি আমরা লিনিয়ারিটি প্রপার্টি অনুযায়ী করি, তাহলে এখানে লেখা যায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 5t প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ
লেখা যায়, তাহলে হাফ এখানে সহজ এটা যা আছে তাই থাকবে। তাহলে e টু দি পাওয়ার 5 এর সূত্র কি 1 ডিভাইডেড বাই s মাইনাস 5 প্লাস এখানে এর সূত্র হবে 1 ডিভাইডেড বাই s প্লাস 5। একটু পরে দেখবি যে ওই সূত্রটাই চলে যাবে। তাহলে এখানে হবে আমাদের হাফ। তাহলে এটা যদি আমরা সূত্র করি তাহলে কি হবে, এটা হবে। তাহলে এটা যদি হয় তাহলে এখানে হবে s প্লাস 5 প্লাস s মাইনাস 5। তাহলে এখানে এটা কাটলে উপরে হবে 2s, তাহলে 2 এর সাথে 2 কাটলে উপরে হবে s, নিচে হবে s স্কয়ার মাইনাস 5 স্কয়ার। আমাদের তোদের যে প্রশ্ন ছিল এটাই তো হলো। তোদের প্রশ্নটার आंसर আমি এখন দেই। প্রশ্ন ছিল যেটা তো ডিরেক্ট সূত্র করা যায়, আসলে সূত্র করা যায় এটা। তাহলে এটা আমরা কি জানি cos h of 5t, এটা সূত্র কি ছিল s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার। তাহলে s স্কয়ার a মানে কি 5। দেখ এটা একটা আমি তো বুঝাচ্ছি রে ভাই, পড়া তো করিস এক লাইন তো সমস্যা নেই। ঠিক আছে বিষয়টাকে বল। থ্যাংক ইউ। আসবে ও আসতে বাধ্য। এগুলো আমার মনে হচ্ছে ভাই তুই টিচিং স্কুলে যাস। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের টাইম শিফটিং প্রপার্টিটা ইউজ করতে হবে। তাহলে আমাদের এখন দরকার কি এটা না, তাহলে এটা মানে আমরা কি লিখতে পারি e টু দি পাওয়ার 3t f of t। আমরা তো জানি f of t মানে এটা। তাহলে এটা যদি আমরা যদি ওই মানে এই প্রপার্টিটা ইউজ করি তাহলে এই প্রপার্টি অনুযায়ী আমাদের কি বলা ছিল, যেখানে আগে s ছিল এখন জাস্ট সেখানে s মাইনাস a। তাহলে a মানে কি, এখানে a মানে তো 3, তাহলে s এখানে ছিল, তাহলে এখানে হবে কি s মাইনাস a মানে কত 3 ডিভাইড বাই, তাহলে এখানে s ছিল তার মানে s মাইনাস 3 তার উপরে স্কয়ার মাইনাস 5 এটা। আমি বললাম যে এখন আমাদের এখানে কি করতে হবে, টাইম শিফটিং প্রপার্টিটা ইউজ করতে হবে। তাহলে টাইম শিফটিং প্রপার্টি অনুযায়ী আমাদের কি হবে, তাহলে e টু দি পাওয়ার at f of t ছিল, তাহলে তখন আমাদের কি ছিল এখানে f of s মাইনাস a ছিল। তাহলে সেই প্রপার্টি অনুযায়ী এখন এখানে আমরা কি পাইছি, এখানে আমরা f of t রেজাল্টটা পাইছি s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে এই প্রপার্টিটা ইউজ করলে আগে যেখানে আমরা s লিখতাম এখন জাস্ট ওই জায়গাতে s এর পরিবর্তে আমরা s মাইনাস a লিখব। তাহলে a মানে কি এখানে 3, তাহলে এখানে s মাইনাস 3, তাহলে এখানেও s ছিল তাহলে তার পরিবর্তে s মাইনাস 3 তার উপরে যে স্কয়ার আছে মাইনাস এখানে 5 এর স্কয়ার মানে মাইনাসের ফাংশন করছিল ফাংশনের এবং x সমান x স্কয়ার প্লাস 1 এবং 3 সমান বুঝতে পারছো তো? হ্যাঁ থ্যাংক ইউ। বুঝছো তো নাকি? আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা মানে এটা টপিক ছিল। এটাতে দেখবে বইয়ে অনেকগুলো অঙ্ক আছে। আমার কথা হলো বইয়ে যে অঙ্ক খুঁজে পাচ্ছি না। বইয়ের অঙ্ক দেখাচ্ছি দেখ 632 পেজ দেখ 632 পেজে যতগুলো অঙ্কের সামনে আছে সবগুলো অঙ্ক এই যাবে। দেখ ওখানে ইর যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো হবে। এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধর বলছে e টু দি পাওয়ার মাইনাস p 3 cos 5t প্লাস অথবা মাইনাস যে কোনো একটা দিন থাকতে পারে, তাহলে প্লাস মাইনাস দুটো দিয়ে দিলাম, এই t আর এটা একই হয়ে যাবে। তাহলে এটা হবে আমাদের ধর এটা এরকম আছে e টু দি পাওয়ার এটা 5 sin 9t কথা এটা একটা অঙ্ক। এখানে কিন্তু আমাদের ওই টাইম শিফটিং প্রপার্টি কিন্তু ইউজ করতে হবে, কারণ ই আছে। এখন কথা হলো অঙ্কটা কিন্তু অনেকে অনেকভাবে চিন্তা করতে পারে। একজন চিন্তা করতে পারে যে এইটা একটা অঙ্ক, এটা আর একটা অঙ্ক, দুইটার পরটা যোগ করে দিলে যা হবে তাই তো পারবে। আরেকজন এইভাবে চিন্তা করতে পারে যেটা যে হলো এটা আমরা এখানে e টু দি পাওয়ার মাইনাস 2t কমন নিতে পারি। কমন নিলে এখানে কি হবে 3 cos 5t প্লাস মাইনাস 5 sin 9t। তাহলে দেখ আমাদের টাইম শিফটিং প্রপার্টি অনুযায়ী আমাদের ই পরে যা থাকবে সেটাই তো আমাদের এফ। তাহলে আমরা জাস্ট এখানে কি করব, f of t equal to
3 cos 5t প্লাস মাইনাস 5 sin 90 জাস্ট এখানে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর এখানে এটা লেখার পর যে জায়গায় এই ইকুয়েশনে s পাইছে ওটা তুলে দিয়ে জাস্ট আমরা s প্লাস 2s তখন করতে পারবো না, তখন আলাদা হয়ে যাবে। তবে নর্মালি আলাদাতে যাওয়ার কথা নয় বা থাকারও কথা নয়, থাকলে আগে তিনটে তাহলে কি হবে? হ্যাঁ আই নাম্বারে আছে না, আই নাম্বার তিনটে চারটে জায়গায় হোক আর যদি ভিন্ন থাকে আলাদা আলাদা হবে। না গুণ আকারে আছে, ওই যোগ আকারে বলি না, যোগ তো বুঝলাম, আলাদা আলাদা আই নাম্বার গুণ আছে তাহলে বলে দিবে এই আই নাম্বারে তো গুণ থাকবে, তো গুণ তো এটা তো ইউ তো গুণ আছে, টাইম শিফটিং প্রপার্টি তো ই তো গুণে থাকবে। কি আছে না একটা কি আছে বলতেছি তো ওটা তো বললাম যে ওটার জন্য আরো একটা প্রপার্টি আছে আসতেছি আসতেছি ভাই টেনশন করো না। আচ্ছা এই গেল, তাহলে এটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট জায়গা, এর যতই ভিতরে যাচ্ছে ততই কিন্তু ইম্পর্টেন্ট প্রপার্টি আসতেছে, বুঝতে পারছি? এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। 4 নাম্বার 4 এরপরে প্রপার্টিটা খুব সুন্দর এবং এটা থেকে অনেক অঙ্ক আসছিল, সেটা হলো মাল্টিপ্লিকেশন বাই পাওয়ার অফ টি প্রপার্টি। মাল্টিপ্লিকেশন বাই পাওয়ার অফ টি প্রপার্টি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এবং এটা দেখ আমাদের অঙ্ক কিন্তু অনেকগুলো আছে। তাহলে এটার প্রপার্টিটার মূল ব্যাখ্যাটা কি, সেটা হলো বলা হচ্ছে f অফ t যদি আমাদের একটা ফাংশন হয় এবং এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাদের f অফ s, এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাদের f অফ s হয়, তাহলে এটার সাথে যদি আমাদের t কোনো ফাংশন থাকে, সাপোজ এখানে আছে t f অফ t, তাহলে এটা যদি t গুণ আকারে থাকে, তাহলে এখানে আমাদের প্রপার্টি অনুযায়ী যেটা হবে সেটা হবে -1 টু দি পাওয়ার n, n মানে এটার উপর পাওয়ার যত আছে সেটা, এখানে t এর উপরে পাওয়ার যত সেটা মানে হলো n, তিনের পাওয়ার এর উপরে এন দিয়ে দিলে আচ্ছা ওটা তখন মানে জেনারেলের জন্য একটু কম দিচ্ছে, সেটা 1 এর জন্য দেখাচ্ছে তো 1 টাকা তাহলে এটার উপর কিছু না মানে 1 আছে। তারপরে আমাদের মাথায় রাখতে হবে যে t এর উপর আমাদের পাওয়ার যত, এখানে আমাদের এই ফাংশনটাকে মানে এই ফাংশনটাকে f অফ s কে, আবারও বলি এখানে আমাদের t এর উপরে পাওয়ার যত থাকবে আমাদের এই f অফ s ফাংশনটাকে s এর সাপেক্ষে কতবার ডেরিভেটিভ করতে হবে। যদি t এর উপর পাওয়ার থাকে 2 বার তাহলে ডেরিভেটিভ করতে হবে 2 বার, যদি পাওয়ার থাকে 1 বার তাহলে 1 বার করতে হবে। তাহলে এখানে তাহলে যেহেতু 1 আছে তাহলে এখানে হবে আমাদের dd s, এখানে হবে আমাদের f অফ s। এখন যদি এটা যদি n টাইমস এর জন্য হয় তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n f অফ t ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n ডিভাইড বাই s টু দি পাওয়ার n f অফ s, মানে যতবার থাকে তত। নরমালি 2 এবং 3 বার বলবো, 3 বারও থাকে না, 2 বার দিয়ে বেশি থাকে। নরমালি আমরা 2 বার ওটা দেখলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা এখানে আমি আমার একটা एग्जांपल করে তারপর বইয়ের একটা অঙ্ক করে এই দেখ তাহলে দেখ এখানে আমরা একটা एग्जांपल করে কথা বলুন ওকে আছে t স্কয়ার cos 8, তাহলে প্রপার্টি অনুযায়ী এখানে কি থাকার কথা ছিল, t তো থাকবে, তার সাথে যেটা ছিল সেটাই কি f অফ t নয়? তাহলে আমরা এখানে যেটা করব তাহলে সেই f অফ t টা এখানে আগে বাইরে করব, তাহলে f অফ t ইকুয়াল টু আমাদের কি হবে cos 8, তাহলে এটাকে আমরা কি করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t করব, তাহলে এটা সূত্র অনুযায়ী কি হবে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, এটা হয়। এরপরে আমাদের কি করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t স্কয়ার ইনটু f অফ t, তাহলে আমাদের এই মাল্টিপ্লিকেশন বাই পাওয়ার অফ t প্রপার্টি অনুযায়ী যেহেতু এখানে আমাদের t এর উপরে পাওয়ার 2 আছে তাহলে ডেরিভেটিভ করতে হবে 2 বার, তাহলে সূত্র অনুযায়ী কি হবে -1 টু দি পাওয়ার 2 d স্কয়ার ডিভাইডেড বাই ds স্কয়ার,
ডি স্কয়ার ডিভাইড বাই ডি এস স্কয়ার এবং এখানে কি ছিল এফ অফ এস ছিল এস বাই এটা কি এফ অফ এস ছিল এস স্কয়ার এটা কি এফ অফ এস না তাহলে এটা হবে কি হবে এস ডিভাইড বাই এস স্কয়ার প্লাস তাহলে এটা আমাদের পাওয়ার যদি আর এখানে এটা প্লাস 1 হয়ে যায় হয়ে গেল তাহলে এটা যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ দুইবার আছে তাহলে আমরা যদি প্রথম একটা ডেরিভেটিভ করি তাহলে তো আবার আর একটা ডেরিভেটিভ থাকে কারণ আমরা জানি যে এটা মানে ডি স্কয়ার ডি এস স্কয়ার মানে আমরা এটা লিখতে পারি ডি এস আবার এখানে ডি এস এখানে যে ফাংশনটা আছে তাহলে একবার এটার কাজ করব সেটার রেজাল্টটা কি হবে আবার ডি এস হবে না তাহলে রেজাল্টটা আবার আমরা ডিফারেন্সিয়েট করব তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল কারণ এই ডাবল ডেরিভেটিভের মূল কনসেপ্ট হলো এটা তাহলে আমরা এটা একবার ডেরিভেটিভ করব এটা করার জন্য আমাদের এখানে দেখ দুইটা ফাংশন দেওয়া আছে এস একটা ফাংশন এখানে নিচেও এস কিন্তু একটা ফাংশন তাহলে দুইটা ফাংশন ভাগ আকারে আছে তার মানে আমাদের একটা সূত্র জানা আছে আমরা জানি ddx u ডিভাইড বাই v ইকুয়াল টু v fix u এর ডিফারেন্সিয়েশন মাইনাস dx 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 v by v স্কয়ার v ডিভাইড বাই v স্কয়ার তাহলে ওই সূত্র অনুযায়ী এখানে আমরা কি লিখতে পারি তাহলে এখানে v কত s স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু এখানে u মানে হলো s s কে s এর সাপেক্ষে ক্যালকুলেশন করলে হবে 1 মাইনাস s থাকলো তাহলে এখানে হবে 2s প্লাস এখানে হবে 0 ডিভাইডেড বাই এখানে হবে s স্কয়ার প্লাস a স্কয়ার এবং এর সাথে কি থাকবে dd s পুরো স্কয়ার দাও তারপরে তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কি হবে ddS তাহলে এখানে ক্যালকুলেশন করলে উপরে কি হয় s স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2s স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস s স্কয়ার তারপরে a স্কয়ার তাহলে ক্যালকুলেশন করলে কি হবে ddS তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস s স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার তারপরে এটা হয় তাহলে এটাকে আবার যেহেতু আমাদের ডেরিভেটিভ করতে হবে পুনরায় সূত্র u ডিভাইড বাই ds এটা আসলে হলো হোমওয়ার্ক মানে এটা হোমওয়ার্ক আচ্ছা আরে করতে পারবে তাহলে এটা পুনরায় যদি u গুণন v এর সূত্র করি কি হবে u v এর সূত্র করলে বাদ ওটা হইছে এটা হচ্ছে পর আবার পর তাহলে এখানে কি হবে আমাদের আচ্ছা মাইনাস এখানে আমাদের হবে a স্কয়ার মাইনাস s স্কয়ার এখানে হবে পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক কমে যাবে এবং এটা আবার পুনরায় ক্যালকুলেশন করলে 2s হবে ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইড বাই পাওয়ার 4s আবার ইনভার দিচ্ছ না আবার তাহলে এখানে আমাদের কি হবে ক্যালকুলেশন যদি করি এখানে s স্কয়ার প্লাস a স্কয়ার কমন নেওয়া হবে এখানে 2 ও কমন নেওয়া হবে তাহলে এখানে 2 और 2s s স্কয়ার প্লাস a স্কয়ার পুরোটা যদি কমন নেই তাহলে এখানে আমাদের কি থাকে তাহলে এখানে মাইনাস s স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে এখানে কি থাকে মাইনাস এখানে মাইনাস 2a স্কয়ার 2s মাইনাস মাইনাস প্লাস 2s স্কয়ার ক্যালকুলেশনটা একটু দেখে নিন তাহলে এইটা ক্যালকুলেশনটা একটু ভালোভাবে দেখি তাহলে এখানে দেখ এখানে আমরা কি করতে পারি তাহলে এখানে আমরা কি করা যায় নিচে একটা s স্কয়ার s করতে পারো না আসলে পরেরটা তো ওটা হইছে তাহলে এটা যদি আমরা বাদ দেই তাহলে 2s তাহলে এখানে আমাদের s স্কয়ার মাইনাস 3 a স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার তারপর ডিভাইড অ্যান্সার আচ্ছা এবার আমরা এখন যে দুইটা প্রপার্টি শিখলাম ওই দুইটা প্রপার্টি ইউজ করে এবার আমাদের একটা অঙ্ক আছে বলে যে অঙ্কটা দুইটা প্রপার্টি এক জায়গাতে দেওয়া আছে 3 আর 4 প্রপার্টি মিলে হ্যাঁ দুইটা প্রপার্টি মিলে একটা অঙ্ক দেওয়া আছে এক অঙ্কে দুই প্রপার্টির কাজ হয়ে গেছে আচ্ছা তাহলে যদি আই নম্বর অঙ্কটা আমরা করি আই নম্বর অঙ্কটা দেওয়া আছে x of t equal to t e to the power minus 2t sin 2t
অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা যদি আমরা ই কে যদি রাখি টি আর সাইন টি নেই তাহলে একটা নিয়ম, আবার আমরা টি কে রেখে যদি ই আর যদি সাইন নেই তাহলে আরেকটা নিয়ম। দিন শেষে একই কথা হবে। মানে আমি এটা বলতে চাইলাম যেহেতু এখানে দুইটা প্রপার্টি একসাথে ইউজ হয়েছে, যে কোনো দুইটাকে যেহেতু দুইটা আছে তাহলে দুইটা জিনিসকে দুইভাবে তো অবশ্যই করা যাবে। তাহলে এইগুলো নিয়ে একভাবে করা যাবে, আবার টির সাথে এটা নিয়ে আরেকটা হ্যাঁ একই, মানে দুইটা একই করা যাবে। টাইম প্রপার্টি আর মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, তাহলে আমরা যদি সেটা যদি করি, অঙ্কটাকে যদি একটু সাজাই নিই, আমি ধরে নিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স অফ টি, এটা মানে আমি যদি এইভাবে এটাকে লিখি, এটাকে এইভাবে লিখলাম আমি ই টু দি পাওয়ার মাইনাস 2t পি সাইন 2t। কোনো সমস্যা আছে? এভাবে কিন্তু এটাকে লেখা যাবে। এখন আমরা যদি চিন্তা করি এটা হলো আমাদের টাইম শিফটিং প্রপার্টি, তাহলে এই পুরো ফাংশনটাকে আমাদের একক কি হওয়ার জন্য এখানে যাই আছে আমরা কনসিডার আউট করবো একক টি, কারণ আমরা এটাকে চিন্তা করতেছি কি টাইম শিফটিং প্রপার্টি। তাহলে সেই অনুযায়ী আমাদের এই পুরোটা এখন একক টি। তাহলে এখন এখানে আমরা লিখবো কি, এখানে আমাদের একক টি ইকুয়াল টু আমাদের হবে টি সাইন 2t। এবার দেখ টি সাইন 2t তে কিন্তু আমাদের আবার দুইটা জিনিস আছে, তাহলে এটা কিন্তু আমাদের আবার এই টি প্রপার্টি। তাই টি প্রপার্টি অনুযায়ী এটাকে ক্যালকুলেশন করতে হবে, এইটার রেজাল্ট এখানে বসার পর আবার টাইম শিফটিং প্রপার্টি অনুযায়ী আবার ক্যালকুলেশন করলে চালাবো। তাহলে এটা যদি আমরা সেটাই করতে চাই তাহলে প্রথমে কি করা লাগবে, আমাদের সাইন 2t এর মান বাই করা লাগবে। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন 2t, তাহলে এটা কি হবে, এটা এখন ডিরেক্ট সূত্র ইউজ করে, এখন আমরা দৌড়ে করা যাবে না, স্কেল করব। তাহলে এখানে আমাদের কি হবে, a মানে 2 ডিভাইড বাই a স্কয়ার ডিভাইড বাই প্লাস এটা হবে। এরপর দেখ এখান থেকে এখন টি প্রপার্টি অনুযায়ী এটার মান বাইর করব। তাহলে এটা অনুযায়ী কি হবে, যেহেতু এখানে টি আছে তার মানে এটা একবার ডেরিভেটিভ, তাহলে dds এখানে হবে 2 ডিভাইড বাই s স্কয়ার প্লাস। তাহলে এখানে আমাদের কি হবে, u ডিভাইড বাই v যদি সূত্র করি তাহলে s স্কয়ার প্লাস 4 ইনটু 0 মাইনাস 2 নিলে এখানে হবে আমাদের 2s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 4 তারপরে s স্কয়ার। তাহলে এখানে হবে মাইনাস 4 s স্কয়ার, এখানে হবে s স্কয়ার প্লাস 4 তারপরে হবে আমাদের s স্কয়ার। তাহলে হলো ক্লিয়ার। এটা শুধু কি পড়া ফেলা যায় উপরে তো ইউ নাই মানে উপরে ভেরিয়েবল নাই। তো চাইলে এটাকে x টু দি পাওয়ার n সুন্দর ভাবে লিখি, আমার ক্ষেত্রে এটাই জীবনে এটাই কনস্ট্যান্টটাকে ফাংশন ধরে নিয়েছি ইকুয়াল টু 0 এ 0 হবে উঠেই গেছে, এটা কোনো বিষয় না। হয়েছে? এখন আমাদের মেইন অঙ্কটা কি ছিল, মেইন অঙ্কটা আমাদের ছিল e টু দি পাওয়ার মাইনাস 2t t sin 2t। আমরা কিন্তু এটাকে f অফ t ধরে নিয়েছি, তাহলে f অফ t এর মান কিন্তু ফাইনালি এটা পাইছি। তাহলে এখন আমাদের e টু দি পাওয়ার at আর এখানে f অফ t আছে, তাহলে এটা কি টাইম শিফটিং প্রপার্টি। 4s স্কয়ার মাইনাস 1 প্লাস প্লাস ও আচ্ছা হলো, বললাম না ক্যালকুলেশন এ হতে পারে, দেখে নিস কারণ আমি শুরু করে দেখে নিস। তাহলে মানে এটা মানে নিয়মটা ঠিক রাখলে কি ঠিক আছে খাইছি সকাল। তাহলে একটু দেখে নিস একটি যে ধরে নিছিলাম তারটা চালু পাইছি। তাহলে এটা আমাদের এখন কি হবে, এটা আমাদের এখন টাইম শিফটিং প্রপার্টি অনুযায়ী আমাদের এখানে কি হবে, যেখানে s ছিল কথা শোনো, যেখানে s ছিল এখন সেখানে s মাইনাস a হবে। তাহলে এখানে হবে আমাদের মাইনাস 4, তাহলে s মাইনাস a মানে কি মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 2 হয়ে গেল ডিভাইড বাই এখানে আমাদের কি হলো s প্লাস 2 তারপরে স্কয়ার প্লাস 4 তার উপর পুরোটার উপর আছে। ঠিক আছে, বুঝতে পারলে অনেক ইজি, না বুঝতে পারলে কয়টা আছে এটা